জামাত ইসলামের একটা প্রোগ্রামে সন্তোষ শর্মা এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়। পিনাকি ইলিয়াস তারা খেপেছেন, জামাত ইসলামীকে মোনাফেক ফতোয়া দেওয়া হচ্ছে, জামাত ইসলামীকে ভারতের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে। তো দর্শক, জামাতের সাধারণ নেতাকর্মীরা তারা হতাশ, বিভ্রান্ত যে কি হচ্ছে কি ঘটছে। কেউ বলছে জামাত দুই গ্রুপে ভাগ হয়ে যেতে পারে। জামাতের কেউ এটার পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। আমাদের কাছে শত শত মেসেজ যে ভাই এই বিষয়টা কি। তা আমি অনুরোধ করব যে চারদিকে বিভিন্ন তথ্য উপাত্ত বা পক্ষে বিপক্ষে লেখায় বিভ্রান্ত না হয়ে আমাদের এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন এবং জামাত শিবিরের সব লোকদেরকে শেয়ার করে শোনার সহযোগিতা করুন, শুনতে দিন। দর্শক, আমি প্রথমে কয়েকটা প্রপোজিশন বলবো, তারপরে সেগুলো ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, সন্তোষ শর্মা রয়ের এজেন্ট, ভারতের দালাল, তাকে জামাত ইসলামী দাওয়াত দিয়ে জামাতও ভারতের দালাল সেটা প্রমাণিত হয়েছে। এটা একদম সঠিক নয়, নাম্বার ওয়ান। আমি আসছি ডিটেলস। এরপরে জামাত কি ভুল করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে? আমি সেই প্রশ্ন উত্তর দেব। জামাত কি ভারতের দালাল? অ্যাবসলিউটলি নট। জামাত কি ভেঙে যাবে? অ্যাবসলিউটলি নট, কখনোই না। এটা বড় কোনো অঘটন নয়, বড় কোনো ভুল নয়। দর্শক, কেন তাহলে নেপথ্যের কারণটা কি? আমি আসছি সেদিকে। তবে হতাশ হবেন না, বিভ্রান্ত হবেন না। সন্তোষ শর্মা জামাতের অনেক প্রোগ্রামের আগেও ছিল, কিন্তু এর আগে কিন্তু তোলপাড় তৈরি হয়নি। প্রথমে আসি যে আসলে একটা দল যখন ক্ষমতায় আসবে বা ক্ষমতার কাছাকাছি চলে যায়, তখন এরকম নানান অভিযোগ আসবে, সত্য অভিযোগ আসবে, ভুয়া অভিযোগ আসবে, প্রোপাগান্ডাও আসবে, সঠিক সমালোচনাও আসবে। সবগুলো জামাতকে ম্যানেজ করে সঠিক সমালোচনাগুলোকে আমলে নিয়ে চলতে হবে। এখন উচিত কি অনুচিত, দেখেন এখানে এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। মূলত হারুন ইজাহার প্রথম বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন জামাত ইসলামী নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে। দিল্লির ওই কুত্তাগুলোর মানে সন্তোষ গঙের সঙ্গে ওরা সংসার শুরু করেছে। হে শিবির, হে শহীদের নেতৃবৃন্দ উত্তরসূরি, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। মানে এটা এমন ভাবে বলেছে জামাত মুনাফিকি করছে, আর মানে কি জামাত ভেঙে দাও, জামাত আর একটা পিওর সহি জামাত তৈরি করো। এবং ইলিয়াস কিন্তু এটা আবার ইন্ধন দিয়েছে যে জামাত দুই গ্রুপ হতে পারে, এবি পার্টির মতো আবার ভাগ হয়ে যেতে পারে। আর সহি জামাত গঠনে আহ্বান জানিয়েছে কার্যত হারুন ইজাহার। এগুলো কোনো কিছুই এই খায়েশ পূরণ হবে না, সব ঠিকঠাক চলবে। জামাত ইসলামী আগামী নির্বাচনে ভালো করবে, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, গঠনমূলক সমালোচনাগুলো আমলে নিতে হবে। তো দর্শক, রফিকুল ইসলাম মাদানী তিনিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই বিষয়গুলো দেখেন, হারুন ইজাহার মজলুম, রফিকুল ইসলাম মাদানী মজলুম। এই মজলুমরা যখন কথা বলে তখন এটার একটা ইম্প্যাক্ট পড়ে। জামাত শিবিরের নেতাকর্মীরা অনেকে প্রভাবিত হয়েছেন এই হারুন ইজাহার এবং রফিকুল ইসলাম মাদানীর বক্তব্যে। তো দর্শক, এটা ঠিক হয়েছে কিনা, এই সন্তোষ শর্মাকে জামাত ইসলামীর প্রোগ্রামে এভাবে সম্মানিত করা, তাকে দাওয়াত দিয়ে বক্তব্য দিতে দেওয়ার সুযোগ দেওয়া, এটা ঠিক হয়েছে কিনা? উচিত অনুচিত বুঝতে হলে আপনাকে আগে সন্তোষ শর্মা সম্পর্কে জানতে হবে এবং ফতোয়া দেয়া হারুন ইজাহারের নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হওয়া, এটা ঠিক হয়েছে কিনা আমি সেদিকে আসছি। এই জন্য প্রথমে সন্তোষ শর্মা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই। এই সন্তোষ শর্মা দৈনিক কালবেলার বর্তমান সম্পাদক, এটা একটা পরিচয়। দৈনিক আমাদের সময় পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। সাপ্তাহিক সুগন্ধ পত্রিকার একবার ওনার ছিলেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। এই পরিচয়ে জামাত ইসলাম প্রোগ্রামে দাওয়াত পেয়েছেন। এটাও ইম্পর্টেন্ট বিষয়, তিনি কোন পরিচয়ে দাওয়াত পেয়েছেন? পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে। এবং এই সংগঠনটা হিন্দুদের মধ্যে ব্যাপক প্রচলিত এবং বিভিন্ন দল তাদেরকে দাওয়াত দেয়। বিএনপি সহ অনেকেই এই পূজা উদযাপন পরিষদের কাছে যায় এবং তাদেরকে দাওয়াত দেয়। অতএব এই পূজা উদযাপন পরিষদকে দাওয়াত দেয়, এটা বিএনপি সহ সব রাজনৈতিক দলের কাছে একটা কমন প্র্যাকটিস। এরপরে তিনি একজন অধিকার কর্মীও বটে, তাকে রয়ের এজেন্ট বলা হয়। এটা হারুন ইজাহারের ফতোয়া বিশ্লেষণে আমি আসবো সেদিকে। এই তাকে রয়ের এজেন্ট অনেকেই বলেছেন। কালবেলার ভূমিকাও যথেষ্ট বিতর্কিত ছিল, কোনো সন্দেহ নেই। এবং তার বিরুদ্ধে কিন্তু আরো অভিযোগ আছে, এটা অনেকেই জানেন না। আর্থিক অনিয়মের অভিযোগ আছে তার বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই
সন্তোষ শর্মার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এবং এই সন্তোষ শর্মার অ্যাক্রিডিটেশন কার্ড এটা কিন্তু সরকার বাতিল করেছে। এবং ডক্টর ইউনূস সরকারের অনেকটা ব্ল্যাক লিস্টে আছেন সন্তোষ শর্মা। তো এরকম একজন বিতর্কিত লোক, যার ছবি আছে মোদির সাথে, হাসিনার সাথে, তাকে জামাত ইসলামের প্রোগ্রামে দাওয়াত দেয়া এটা ঠিক হয়েছে কিনা এটা বুঝতে বিশ্লেষক হওয়ার দরকার নেই। আমি সন্তোষ শর্মার যে পরিচয়টা দিলাম, মোদির সাথে ছবির কথা বললাম, এই সরকার তাকে ব্ল্যাক লিস্ট করেছে। অতএব এটা আমার মনে হয় জামাত শিবিরের লোকজন এই তথ্য জানার পর সবাই একমত পোষণ করবেন যে তাকে দাওয়াত দেওয়া ঠিক হয়নি। এখন দাওয়াত দেওয়া ঠিক বেঠিক, উচিত অনুচিতের মাধ্যমে জামাত ভারতের দালাল হয়ে যায় না। এবার আসেন, জামাত কি ভারতের খপ্পরে পড়েছে? দেখেন, জামাত মুনাফিকি করেছে, মুনাফিক কিনা, অথবা ভারতের খপ্পরে পড়েছে কিনা, ভারতের দালাল হয়েছে গিয়েছে কিনা, এটা বুঝতে হলে কিছু উসুল মনে রাখতে হবে। যেমন কোনো একটা কাজ ভারতের প্রত্যাশার সাথে মিলে গেলেই আপনি ভারতের দালাল হয়ে যাবেন না। এটা শরীয়তের ফিকি উসুল থেকে আসি। যেমন কোনো একটা কাজ মুনাফিকি করলেই আপনি মুনাফিক হয়ে যাবেন না। সামগ্রিকভাবে মুনাফিক হয়ে যাওয়া আর কোনো একটা কাজ মুনাফিকি করা এটা এক না। যেমন আপনি মুনাফিকের আলামত আপনার মধ্যে আসবে, মানে আপনি পুরোপুরি মুনাফিক হয়ে যাননি, আপনার কাজটা মুনাফিকি। এবং আবু হানিফার ফিকুল আকবর পড়লে আপনি এই উসুল বুঝতে পারবেন। কোনো ব্যক্তি কোনো মুনাফিকি কাজ করলে তখন বলতে হবে অমুক, এই ব্যক্তির কাজটা মুনাফিকি। কিন্তু ওই ব্যক্তিকে মুনাফিক ফতোয়া দেয়া এটা অনেক কঠিন, এটা ইত্তেফাক থাকতে হয় এবং তার এতেকাদি মুনাফিক হতে হয়, তার সামগ্রিক কর্মকাণ্ড, সামগ্রিক জীবন মুনাফিকই হতে হয়। এখন হারুন ইজহার যেটা বলেছেন, হারুন ইজহার ঠিক বলেছেন যে নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে। জামাত ইসলামীকে মুনাফিক বলেননি, যে কাজটা মুনাফিকি। যদি এটা মিন করে থাকেন তাহলে ঠিক আছে, যে না এই কাজটা ঠিক হয়নি। এখন তিনি মুনাফিকি বলতে পারেন, যেহেতু তিনি দাবি করছেন যে ভারতের এজেন্ট হিসাবে রিমান্ডে নির্যাতনের সাথে জড়িত তিনি নিজে দেখেছেন। অতএব তিনি তার ক্ষোভের জায়গা থেকে জামাতকে সামগ্রিকভাবে মুনাফিকি না বলে যদি এই কাজটাকে মুনাফিকি বলে, তাহলে এটাও ঠিক, এটাও ভুল বলেন নাই, যেহেতু তিনি নিজে সাক্ষী, তিনি রয়ের এজেন্ট। আর জামাত দিল্লির ফাঁদে পড়েছে কিনা এর জবাবে বলবো, দেখেন জামাতের কিছু সিদ্ধান্ত হয়তোবা সন্তোষ শর্মাকে জামাতে ভাবে মূল্যায়ন করছে, এতে দিল্লি খুশি, এবং রোজার আগে নির্বাচন চেয়েছিল, এতেও হয়তোবা দিল্লি খুশি। কিন্তু এর মানে এই নয় যে জামাত দিল্লির ফাঁদে পড়েছে। জামাত দিল্লির ফাঁদে পড়ে নাই, ভারতের ফাঁদে পড়ে নাই। সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া মানে ভারতের ফাঁদে জামাত পড়েছে এটা একদম নয়। প্রমাণ হচ্ছে জামাত যদি আসলেই দিল্লির ফাঁদে পড়তো বা ভারতের দালালি করতো, তাহলে সন্তোষ শর্মাকে প্রকাশ্যে এভাবে কাছে টেনে দালালি করতো না। এত বোকা কেউ নয়, দালালি করে গোপনে। অতএব যেহেতু সন্তোষ শর্মাকে প্রকাশ্যে অন ক্যামেরা আমিরে জামাতের পাশে দাওয়াত দিয়েছে, অতএব এখানে কোনো দালালির বিষয় নাই। এটা একটা ভুল সিদ্ধান্ত, অথবা এটা ব্যক্তিগত সম্পর্কের জেরে এই দাওয়াত দেওয়া হয়েছে, অথবা সন্তোষ শর্মা লবিং করে এই দাওয়াত নিয়েছে। যদি দালালির কোনো বিষয় থাকতো, ভারতের কোনো রয়ের কোনো প্ল্যান থাকতো, তাহলে প্রকাশ্যে কিছুতেই এভাবে আসতো না। প্রকাশ্যে এভাবে জামাতের প্রোগ্রামে আসবে আর ইলিয়াস পিনাকি এটা তো বসে থাকবে না, সবাই জামাতকে গালাগালি করবে। এভাবে কি দালালি করা যায়? দালালি করলে গোপনে করা হতো। অতএব যেহেতু এটা গোপন কিছু না, সন্তোষ শর্মার সাথে আমিরে জামাতের যদি কোনো গোপন মিটিং আপনি ফাঁস করতে পারতেন, তাহলে আমরা বলতাম যে না, জামাত গোপনে ভারতে দালালি করে। যেহেতু প্রকাশ্য, অতএব এটা ভুল সিদ্ধান্ত, কিন্তু এটা দালালি নয়। আশা করি বুঝতে পেরেছি। আর এই বিষয়গুলো নিয়ে তোলপাড় তৈরি হওয়াটা এটা একটা ভালো আলামত যে না, জামাত ক্ষমতার কাছাকাছি গেছে। অতএব এটা নিয়ে তোলপাড় হবে, জামাত সামান্য ভুল করলে এটা বড় আকারে দেখা হবে, এবং জামাতের উচিত এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সন্তোষ শর্মার যে বিতর্কিত পরিচয় আমি দিলাম, এতে ভবিষ্যতে আশা করি জামাত তাকে দাওয়াত দিবে না। তো এখানে দর্শক, হারুন ইজহার তার জায়গা থেকে বক্তব্য দিতে পারেন, তবে হারুন ইজহারকে আরো ভালোভাবে প্রমাণ করতে হবে। আমার দেশে এই বিষয়ে রিপোর্ট করেছে যে তিনি ভারতের দালাল। তা আমাদের যেহেতু জামাত শিবির বিশ্বাস করে, হারুন ইজহারের বক্তব্য জামাত শিবির লোকজন বিশ্বাস করে প্রচার করেছিল, তো এখন সেই সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া যে ভুল হয়েছে এটা জামাত শিবিরকে মানতে হবে। আপনি গায়ের জোরে এটাকে লেজিটিমেট করতে পারবেন না। তবে ভুল করা আর ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে দাওয়াত দেওয়া এক নয়। ভারতের প্রেসক্রিপশন থাকলে এভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে কিছুতেই ঘটতো না। তো দর্শক, এখানে জামাত দ্বিতীয়বার ভুল করেছে। সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার ঘটনায় নিয়ে তীব্র বিতর্কের পর, ইলিয়াস মিনাকি কথা বলার পর, হারুন ইজহার, রফিকুল ইসলাম মাদানী এবং জামাত শিবিরের হাজার হাজার জনশক্তিরা কথা বলার পর জামাত গণমাধ্যমে যে প্রেস রিলিজ পাঠিয়েছে, সেই প্রেস রিলিজে জামাত আরেক ভুল করেছে। সেটা কি? সেই প্রেস রিলিজে জামাত কিন্তু চাইলে
সন্তোষ শর্মার বক্তব্য কিংবা ছবি বাদ দিয়ে প্রেস রিলিজ পাঠাতে পারতো, কিন্তু না, জামাত অফিসিয়াল যে প্রেস রিলিজ পাঠিয়েছে এই শিরোনামে সুযোগ পেলে সকল ধর্মের মানুষের ন্যায্য সব দাবি পূরণ করবে জামাত ইসলামী, ডাক্তার শফিকুর রহমান। সেখানে কে কে কথা বলেছেন, 23 এপ্রিল রাতে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। তো এই প্রোগ্রামে কারা কারা ছিল তাদের ডিটেইলস বা তাদের বক্তব্য সহ প্রচার করা হয়েছে। এখানে মাওলানা রফিকুল ইসলাম খান ছিলেন, আরো অনেক নেতারা ছিলেন। নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রোগ্রাম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া তিনি বক্তব্য দিয়েছেন এই প্রীতি সমাবেশে। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম মাসুদ তিনি সঞ্চালনা করেছেন। এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হয়েছিল, এটা যারা জানে না তাদের অবগতির জন্য জানাচ্ছি। হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায় তিনি বক্তব্য দিয়েছেন। এছাড়া হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক কথা বলেছেন, তাকে নিয়েও ইলিয়াস আপত্তি করতে পারে, এটা তার অধিকার। এমানুয়েল বেপটিস্ট চার্চ তনয় রায় বলেন, তিনি বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এটা বলে সন্তোষ শর্মার দীর্ঘ বক্তব্য জামাত ইসলামী প্রেস রিলিজে উল্লেখ করেছে। এখন এই সন্তোষ শর্মাকে যদি প্রেস রিলিজে যদি সন্তোষ শর্মার বক্তব্য উল্লেখ না করতো বা তার নামটা এড়িয়ে যেত, তার ছবিটা এড়িয়ে যেত, তাহলে অ্যাটলিস্ট একটা মেসেজ যেত না জামাত এখানে অনুতপ্ত, কাজটা ঠিক হয়নি, এটা জামাত করতে পারতো। এটা দ্বিতীয়বার জামাত ভুল করেছে। তো দর্শক, এখন আসেন যে সন্তোষ শর্মা কিভাবে আসলো, এটা রহস্যটা কি। আসলে এটা শুনলে অবাক হবেন, এখানে কোনো শয়তানি বা কোনো খারাপ উদ্দেশ্য জামাতের নাই। এটা নিছক সন্তোষ শর্মা চালাক মানুষ, 5 আগস্টের পরে জামাতের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে। আর জামাতের লোকজন বা জামাতের নেতারা কতটা সহজ সরল আপনি বুঝেন, যে তাদের সাথে একটু ভালো সম্পর্ক, আপনি যদি ধনী হন, বিশিষ্ট ব্যক্তি হন, খুব সহজে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে পারবেন। যেহেতু জামাতের এই লোকগুলো হয়তোবা জামাতের শীর্ষ নেতারা শহীদ না হলে তারা মহানগর পর্যায়ে পার হতে পারতেন না, তারা এখন আমির হয়েছেন, অতএব তাদের দুর্বলতা থাকবে, এটা মেনে নিতে হবে, এটা ধীরে ধীরে ওভারকাম হবে। তা সেক্ষেত্রে সেনাবাহিনী প্রধান ফোন দিলে খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী, তারেক রহমান এরা কিছু মনেই করে না, ওরকম সকাল সন্ধ্যা ফোন সেনাবাহিনী প্রধান তাদের কাছে দিতেই পারেন। আর জামাত নেতাদের ফোন দিলে মনে করে বাবা সেনাপ্রধান ফোন দিয়েছে, আমরা পৃথিবী জয় করে ফেলেছি, এরকম কিছু দুর্বলতা জামাতের নেতাদের আছে। তো সন্তোষ শর্মা জামাতের লোকজনের সাথে আগ বাড়িয়ে সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন, তার অস্তিত্বের সাথে টিকে থাকার স্বার্থে। 5 আগস্টের পর অনেকগুলো প্রোগ্রামে আমিরের জামাতের সাথে বা জামাত নেতাদের সাথে সন্তোষ শর্মাকে দেখা গিয়েছে। তো এই চালাকির কারণে জামাতের কিছু নেতাদের সাথে হয়তোবা তিনি সম্পর্ক তৈরি করতে পেরেছেন। এই সম্পর্কের জায়গা থেকে বিভিন্ন জায়গায় দাওয়াত পান, এটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে এটা ঘটে, এটা যে কোনো নেতাদের ক্ষেত্রে, যে কারো ক্ষেত্রেই ঘটে। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা হিসেবে তিনি স্পেশাল মূল্যায়ন পেয়েছেন, এছাড়া কিছু না। এটা ভারতের বা রয়ের সাথে কোনো সম্পৃক্ততা না।